সেপ্টেম্বরে নাকি ঢাকা দখল করতে চেয়েছিলেন, গোয়েন্দা তথ্য ছিল, তো সেপ্টেম্বরে ঢাকা দখল করতে পারবেন? মিছিলগুলো বড় হচ্ছে, আমাদের যে 10 জন 12 জন দিয়ে মিছিল সেই গত অক্টোবরে শুরু হয়েছিল, সেটি পরিণত হতে হতে আজকে হাজারের কোটা ছাড়িয়ে গিয়েছে এবং খুব দ্রুতই, সেদিন কিন্তু বেশি দূরে নয়, অর্ধ লক্ষ লক্ষ লোকের সমাগমে ঢাকা শহর প্রকম্পিত হবে এবং এই প্রকম্পিত হতে হতে খুব দ্রুততার সহিত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলার বুকে একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত হবে। সেদিন শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, আপনি নিশ্চিত থাকুন, আজকে আমি হলপ করে বলছি, সমগ্র ঢাকা শহরে, ঢাকা সিটি কর্পোরেশনের কোনো একটি জায়গাও তিল ধারণের জায়গা হবে না। সারা বাংলার মানুষ উন্মুখ হয়ে শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য ওই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উদ্দেশ্যে রওনা করবে। দেখো, আমি মনে করি যে এই লড়াইয়ের টাইমলাইন জনগণই নির্ধারণ করবে এবং এই লড়াইয়ের নির্ধারকও বাংলাদেশের জনগণই থাকবে এবং আন্দোলনের স্বাভাবিক প্রক্রিয়া, কৌশলগত স্বাভাবিক প্রক্রিয়া, সকল বিষয়ের আলোকেই আমি মনে করি যে এই একটি পরিণতির দিকে যাবে এবং বাংলাদেশের নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবেই। মিছিল শুরু করলো, হ্যাঁ, এবং 1000 জনের মিছিল, ভিডিও দেখলাম পুলিশের সাথে ব্যানার টানাটানি হচ্ছে, ব্যানার দিল না সেই মিছিলকারীরা। আর পুলিশের রমনা জোনের ডিসি, উনি মানে সেই পুলিশ খুবই অ্যাক্টিভ, উনি পুলিশ কর্মকর্তা বললেন ওই 1000 জনের মিছিল থেকে 6 জন গ্রেফতার করা হয়েছে। আপনারা কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন যে এবার আপনারা ইচ্ছা মতো মিছিল মিটিং করতে পারবেন? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগ সিগন্যালের রাজনীতি করে না, বরং আমরা দেশ বিরোধী অপশক্তিকে রেড সিগন্যাল দেখাচ্ছি। তারা সময় থাকতে বুঝেনি যে তাদের লাল বাতি চলে গিয়েছে, তাদেরকে খুব দ্রুতই প্রস্থান করতে হবে। এখন সুখে শান্তিতে সুন্দর মতো প্রস্থান করবে নাকি জনগণের রোষানলে পড়ে প্রস্থান করবে, এটি তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করবে। আর যে সাহসের বিষয়টি আপনি বলছেন, দেখুন, সাহস, অদম্যতা এটি তো ছাত্রলীগের জন্মের সাথে সম্পৃক্ত। ছাত্রলীগের জন্মের সাথে 48-এর 4 জানুয়ারি যে সাহসিকতার শুরু, সেটি কিন্তু 52-র ভাষা আন্দোলন বলেন, 54-র যুক্তফ্রন্ট নির্বাচন বলেন, 62-র শিক্ষা আন্দোলন বলেন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, 75 পরবর্তী সময়ে 81 পর্যন্ত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে স্বৈরাচারী শাসনের বুলেট গ্রেনেডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, 81-তে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে শেখ হাসিনার নেতৃত্বে 1996 পর্যন্ত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের দ্বারাই ফিরে আনার লড়াই এবং 2001 থেকে 6 বিএনপি জামাতের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে দেশকে রক্ষার চেষ্টা করা, 1/11-এ আবারও বাংলাদেশকে বিরাজনীতিকরণের যে অপচেষ্টা, সেখান থেকে ফেরানোর উদ্দেশ্যে ফাইট করা এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লড়াই, তার পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ গড়ার যে লড়াই, সুশাসনের বাংলাদেশ গড়ার যে লড়াই, একটি আধুনিক, উন্নত, স্বনির্ভর, সমৃদ্ধ 2041-এর উন্নত বাংলাদেশ গড়ার যে লড়াই, সকল ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সাহসিকতা, অদম্যতার পরিচয় দিয়ে আসছে এবং এটি অব্যাহত থাকবে। আর আমাদের সাহস বেড়েছে, সাহস কেউ বাড়াচ্ছে, এই জায়গাটিতে আমি বলতে চাই যে আমরা মানুষের সাহস বাড়াচ্ছি। মানুষ রাস্তায় নেমে আসতে চাচ্ছে, মানুষ চিৎকার করে বলতে চাচ্ছে আমরা আগেই ভালো ছিলাম, এই দেশটা এখন ভালো নেই, এই দেশটা একটা মগের মূল্যকে পরিণত হয়েছে। মানুষ যেন মন খুলে এটি বলতে পারে, সেই প্রেক্ষাপটটা সৃষ্টি করার জন্য আমরা রাস্তায় নামছি। আর আপনি খুব সুন্দর একটি বিষয় অবতারণ করেছেন, যেটি জাতির কাছে, আমাদের ছাত্রলীগের লক্ষ কোটি নেতাকর্মীর কাছে স্পষ্ট করা খুবই প্রয়োজন। প্রিয় বন্ধুরা, প্রিয় সহযোদ্ধারা, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে একটি বার্তা দেওয়া খুবই জরুরি যে আমাদের লড়াইটা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে। আমাদের সাথে পুলিশ, আর্মি কোনো দ্বন্দ্ব নেই, দেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীর সাথে আমাদের দ্বন্দ্বের কোনো অবকাশ নেই, বরং তারাও তো ভিকটিম। হাজার হাজার পুলিশকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তাদের মনেও তো রক্তক্ষরণ রয়েছে, তারাও তো রুটির ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে বাধ্য হয়ে এক প্রকার জীবন জীবিকার প্রয়োজন মেটানোর স্বার্থে এই অবৈধ সরকারের অধীনে চাকরি করতে বাধ্য হচ্ছে, তাদেরও কিছু বাধ্যবাধকতা রয়েছে। সুতরাং পুলিশ বাহিনীর সাথে আমাদের কোনো প্রকার দ্বন্দ্বের অবকাশ নেই। কেউ কোনো মিছিলের ক্ষেত্রেই, কোনো কর্মসূচির ক্ষেত্রেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর সাথে কোনো কারো উস্কানিতে, কোনো দ্বন্দ্ব সংঘাতে আমাদের জড়ানো যাবে না। এবং ওই দিন যে পুলিশ ভাইয়ের সাথে আপনি যে বিষয়টা বললেন, ব্যানার টানাটানি, দেখুন, আমাদের কিন্তু ওখানে অনেক নেতাকর্মী ছিল, হাজারো নেতাকর্মী, তারা চাইলে অল্প কয়েকজন পুলিশের ভাই ছিলেন, তাদের সাথে যে কোনো ঘটনা ঘটতে পারত, এরকম কিন্তু হয়নি। ছাত্রলীগ, আওয়ামী লীগের কেউ পুলিশের সাথে কোনো প্রকার
অসদাচরণ করেনি, খুব ভদ্রতার সাথে ব্যানারটি, তারা নিজেদের ব্যানার, নিজেদের রাজনৈতিক অধিকার নিয়ে তারা সচেতন ছিল, কোনোভাবে পুলিশের সাথে কোনো দ্বন্দ্বে জড়ায়নি। তো সুতরাং এই ধারাটি আমাদের অব্যাহত থাকবে। আর গ্রেপ্তার করে, হত্যা করে ছাত্রলীগের হারানোর কি আছে? লেখা নাই, পড়া নাই, জীবন নাই, জীবিকা নাই, ঘর নাই, বাড়ি নাই, পরিবারের ব্যবসা বাণিজ্য কিছু নাই, শুধুমাত্র ছাত্রলীগ করার অপরাধে আজকে আমরা দেখি পঞ্চগড়ে আমার ভাই ছাত্রলীগ কর্মী, তাকে ঘরে না পেয়ে তার মাকে কুপিয়ে হত্যা করা হয়। আজকে আমরা দেখি মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মীকে ঘরে না পেয়ে তার মা এবং চাচিকে পুড়িয়ে মেরে ফেলা হয় ঘরের মধ্যে আগুন দিয়ে। এর থেকে হারানোর কি আছে? আর কি হারাবো? হারানোর তো আর কিছু নেই। আজকে আমার শামীম মোল্লা ভাইকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হয়, ছাত্রলীগের অগ্রজ মাসুদ ভাইকে, পঙ্গু একটা মানুষ, আজ থেকে বহু বছর আগে তার পায়ের রক্ত কেটে ফেলা হচ্ছে, সেই মাসুদ ভাইকে পিটিয়ে পিটিয়ে, সে বেচারা একটু পানি খেতে চাচ্ছিল মৃত্যুর সময়, সেই পানি পর্যন্ত তাকে নসিব হওয়ার সুযোগ দেওয়া হয়নি, সেই মাসুদ ভাইকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমাদের হারানোর আর কি আছে? আজকে আমাদের লক্ষ লক্ষ ছাত্রলীগের ছেলেমেয়েরা ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। আরে ভাই, ছাত্রলীগের ছেলেমেয়েদের প্রথম শব্দটি কি? ছাত্র, ছাত্রী। একজন ছাত্র, একজন ছাত্রী যদি তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অধিকারটুকু থেকে বঞ্চিত হয়, ক্লাসের অধিকার থেকে বঞ্চিত হয়, পরীক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়, তার জীবনে থাকেই বা কি? আজকে আমরা দেখি শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে প্রায় অর্ধ লক্ষ শিক্ষার্থীকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, কলেজ পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, সার্টিফিকেট বাতিল করা হয়েছে। একজন শিক্ষার্থীর সারা জীবনের সম্পদ তার সার্টিফিকেট গুলো, তার মেধার মাধ্যমে, তার পড়ালেখা বসার মাধ্যমে অর্জিত এই সার্টিফিকেট গুলোই তো তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সেই সার্টিফিকেট পর্যন্ত যখন কেড়ে নেওয়া হয়, তাকে বিভিন্নভাবে বহিষ্কার করে অযাচিত ভাবে তার যে শিক্ষা জীবনকে বিনষ্ট করা হয়, তখন তো আর হারানোর কিছু থাকে না। আমাদের আর হারানোর কিছু নেই, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন আমাদের সামনেই এগোতে হবে। আমাদের এই দুঃশাসন থেকে, অপশাসন থেকে, এই ইউনুসীয় শাসন থেকে, মগের মুল্লুক থেকে, মবের মুল্লুক থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, দেশ মাতৃকাকে রক্ষা করতে হবে, 56,000 বর্গ মাইলের যে সার্বভৌম বাংলাদেশ সেটিকে রক্ষা করতে হবে। এটির আর বিকল্প নেই। এই বুঝটুকু, এই জ্ঞানটুকু সবার মধ্যেই এখন চলে এসেছে ছাত্রলীগের, এবং এই কারণেই আমাদের মিছিলগুলো বড় হচ্ছে। আমাদের যে 10 জন 12 জন দিয়ে মিছিল সেই গত অক্টোবরে শুরু হয়েছিল, সেটি পরিণত হতে হতে আজকে হাজারের কোটা ছাড়িয়ে গিয়েছে, এবং খুব দ্রুতই, সেদিন কিন্তু বেশি দূরে নয়, অর্ধ লক্ষ লক্ষ লোকের সমাগমে ঢাকা শহর প্রকম্পিত হবে। এবং এই প্রকম্পিত হতে হতে খুব দ্রুততার সহিত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলার বুকে একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত হবে। সেদিন শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, আপনি নিশ্চিত থাকুন, আজকে আমি হলফ করে বলছি, সমগ্র ঢাকা শহরে, ঢাকা সিটি কর্পোরেশনের কোনো একটি জায়গাও তিল ধারণের জায়গা হবে না। সারা বাংলার মানুষ উন্মুখ হয়ে শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য ওই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উদ্দেশ্যে রওনা করবে। এবং সেই যে যাত্রা, সেই যাত্রা কিছু ট্রেইলারই এখন আমরা দেখতে পাচ্ছি। এই যে হাজারের মিছিলগুলো, সেগুলো খুব দ্রুতই লক্ষ জনতার মিছিলে পরিণত হবে। এবং এই ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে। যে কথাটি দিয়ে শুরু করলাম আপনার এই প্রশ্নের উত্তর, যে আমরা কোনো সিগন্যালের অপেক্ষায় থাকি না, আমরা কোনো সিগন্যাল মেনে, সিগন্যাল ফলো করে রাজনীতি করি না, বরং আমরা সিগন্যাল দেই। আমরা যাদেরকে গ্রিন সিগন্যাল দেই তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়, আমরা যাদেরকে রেড সিগন্যাল দেই তারা বাংলাদেশের রাজনীতি থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়। যেমনটি ইতিহাসের আস্থা করে ওই 71 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী নিক্ষিপ্ত হয়েছিল, সেই ইউনুসও আজকে ছাত্রলীগের রেড সিগন্যাল দিয়ে আগামীতে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। সাদ্দাম, আপনার এই ইনানের কথা শুনে মনে হচ্ছিল যে কয়েক মাস আগে আপনি সাক্ষাৎকারেই আমাকে বলেছিলেন যে মানে কয়েকজনের এই মিছিল খুব শিগগিরই 1000 জনের, লাখ জনের মিছিলে পরিণত হবে। তো 1000 জনের মিছিল দেখিয়ে আসলে একরকমের মানে চমৎকৃত তো করছেনই এক দলকে, আরেক দলকে একটা চমক দেখিয়েছেন, উদ্বিগ্ন করছেন, সে নিয়ে তো আলাপ করলামই। একদিকে হচ্ছে মিছিলগুলোতে যেই ভিডিওগুলো দেখা যাচ্ছে এবং বিশ্লেষকরা যেভাবে বিশ্লেষণ করছেন, যে মানে সাধারণ মানুষ একরকমের মানে তাকিয়ে আছে, আপনাদেরকে ভয়ও পাচ্ছে না, প্রতিরোধ করছে না। কমাস আগেও কিন্তু আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষরা বলছিলেন আপনারা রাস্তায় নামা মাত্র আপনাদেরকে সাধারণ মানুষই বাংলার মাটিতে দাঁড়াতে দেবে না। এবং ওই যে একরকম আপনাদেরকে আগস্টে উৎখাত করা হয়েছে, জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ উৎখাত হয়েছে, এই কথাগুলো মিলিয়ে যে বিশ্লেষকেরা এই কথা বলতেন তারা একরকমের চমকিত এবং হতাশ হচ্ছেন বলে যদি ধরে নেই, আপনাদের সাহস বাড়ার পেছনে কি কাজ করছে? আপনার দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে
শুনেছিলাম, এই খবর জানি। আমরা শুনছি এস আলম মানে টাকা দিয়েছে, ব্যাপক বিরাট পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ নামছে, সেপ্টেম্বরে ঢাকা দখল করে ফেলবে। অন্যদিকে সাধারণ মানুষ আপনাদেরকে উৎখাত করতে চাইছে না, আবার মিছিলেও নাকি যোগ দিচ্ছে। আমি ডিডি নিউজে পড়ছিলাম, মিছিলে যোগদানকারীরা বলেছেন যে পাশ থেকে এসে এসে মিছিলে যোগ দিয়ে সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে আপনারা কি মানে ঢাকা দখলের জন্য প্রস্তুত? মানে ইনানের কথা শুনে মনে হলো এটা নয়া দিগন্ত আমার দেশের খবর না, মানে আপনারা আসলেই ভাবছেন একদিন ঢাকা দখল নেবেন আর শেখ হাসিনা প্লেনে করে নামবেন? ধন্যবাদ। প্রথমে যদি বলি সেটা হচ্ছে যে এই ছাত্র জনতা টার্ম এবং এটির মাধ্যমে মবকে বৈধতা দেয়, এটি আমি বরং বলবো যে এটি জুলাইয়ের 14, 15, 16 তারিখ থেকে এটি মঞ্চস্থ হয়েছে এবং ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে কারা, সেটি বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট। গোটা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাণ্ডব কারা চালিয়েছে, বিএনপি, জামায়াত শিবির, ছাত্রদল সহ সুনির্দিষ্ট রাজনৈতিক দল। কিন্তু আপনি বলে দিচ্ছেন, বলার সময় বলে দিচ্ছেন যে সাধারণ জনগণের সঙ্গে এটির কোনো সম্পৃক্ততা নেই। সাধারণ জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের মুক্তিযুদ্ধের স্মারক কোনো কিছুতে আঘাত করেনি, বরং সেটি রক্ষা করার জন্যই সাধারণ মানুষ কাজ করেছে। এবং সাধারণ মানুষের আপনি টেন্ডারটা নিয়ে নিজের ইচ্ছে মতো সেটিকে ব্যবহার করছেন এবং অতি ব্যবহার এটিও জীর্ণ হয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ কিন্তু এটি বিশ্বাস করে না, বরং এটি এক ধরনের কৌতুক হিসেবে মানুষের কাছে প্রতিভাত হচ্ছে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে আমাদের এই লড়াইটা তো যেহেতু গণতন্ত্রের লড়াই, ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই, এমনকি জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সরকার তো তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে, এই সরকার তো নিরপেক্ষ তদন্তের কোনো সুযোগ দেয়নি। এবং সে কারণেই কিন্তু সেটি ন্যায় বিচারের প্রশ্ন হোক, মানবাধিকারের প্রশ্ন হোক, গণতন্ত্রের প্রশ্ন হোক, স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নটি হোক, তা আমাদের কিন্তু এই লড়াইয়ের অনেকগুলো আইনি, নৈতিক, রাজনৈতিক, গণতান্ত্রিক দিক রয়েছে। তো এই সংগ্রাম স্বাভাবিকভাবেই বিজয়ী হবে। এই সংগ্রামকে আপনি কতদিন রুদ্ধ করতে পারবেন সেটিরও কিন্তু একটি টাইম লাইন রয়েছে। তো আমরা মনে করি যে আমরা সেই লড়াইয়ের একটা পরিস্থিতির মধ্যে রয়েছি এবং এই লড়াইটা চলমান থাকবে। এবং আমাদের যে বিষয়টি আপনি বললেন, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি কিন্তু এই লড়াইয়ের তার জায়গাটি কি, প্রেরণাটি কি বা সম্পৃক্ততাটা কিন্তু জনগণের সঙ্গে, শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী না, তৃণমূলের মানুষ, শিক্ষক, বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিক, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিক, এই মেহনতি মানুষের সঙ্গে কিন্তু শেখ হাসিনা নিবিড় ভাবে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এবং এই মেহনতি মানুষের দোয়া, ভালোবাসা, ভরসাই কিন্তু শেখ হাসিনার সত্যিকারের ব্যাংক ব্যালেন্স। এটি হচ্ছে শেখ হাসিনার রাজনীতিতে বিনিয়োগকারী হচ্ছে বাংলাদেশের জনগণ, কোনো এস আলম বা কোনো অন্য কেউ নয়। এবং বাংলাদেশের জনগণই সেই জায়গাটি তৈরি করে দেবে বলে আমি মনে করি। এবং মানুষ কিন্তু সেই জায়গাটাই স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে, কারণ বাংলাদেশের মানুষ সবাই আওয়ামী লীগ করে বা করবে এটি বাস্তবতা কিংবা এটি আমরা চাই এটি তো নয়, কিন্তু বাংলাদেশের মানুষ তো এটা দেখতে চায়। এমনকি আপনি জিজ্ঞেস করবেন তৃণমূলের নেতাকর্মী, তারাও কিন্তু দেখবেন যে অনেকেই বলবে যে সবাই প্রতিযোগিতামূলক রাজনীতি থাকুক, গণতান্ত্রিক রাজনীতি থাকুক, এই জায়গাটা কিন্তু সবাই চায়, বাংলাদেশের মানুষই সেটি চায়, বাংলাদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ জনগণই এটি চায়। কিন্তু আজকে যখন আপনি আওয়ামী লীগকে ঘায়েল করছেন, দমন পীড়ন করছেন, রাষ্ট্রকে দমন পীড়ন যন্ত্র হিসেবে ব্যবহার করে সেই কাজটা করার চেষ্টা করছেন, শান্তি প্রতিষ্ঠা করতে পারেন অন্যায় নির্যাতনের স্থিরতা প্রতিষ্ঠা করার মাধ্যমে, কিন্তু মানুষ শেষ পর্যন্ত তার শেষ কথা বলবেই। সে কারণে আমাদের মিছিলগুলোতে কিন্তু মানুষ সমর্থন পাচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে, সাড়া দিচ্ছে এবং আশ্রয়ও দিচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সহযোগিতা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মানুষ এগিয়ে আছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ করা সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু করছে, অথচ অনেকের সঙ্গে কিন্তু যোগাযোগ নাই, তার সেজন্য তাকে স্বস্তি দেয়া, তাকে ভরসার জায়গাটা দেয়া, তো সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু সেটি করছে। যে কারণে আমি মনে করি যে এই লড়াইটা চলমান থাকবে। এই লড়াইয়ের রাস্তা একটাই, লড়াই কেবল বেগবান হবে। এই লড়াইয়ের এই ফয়সালা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিতের মাধ্যমে বাংলাদেশের জনগণের রায়টি প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনার লক্ষ্য কিন্তু সেটি, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মানুষের অধিকারের নিশ্চয়তা দেয়া, বাংলাদেশে স্থিতিশীলতা তৈরি করা, বাংলাদেশের যে সার্বভৌমত্ব রয়েছে, যে সার্বভৌমত্বকেও আজকে কম্প্রোমাইজের বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে, যে স্বাধীনতাকেও আজকে দর কষাকষির বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে। আপনার ক্ষমতার থাকা না থাকার বিষয়টিকে আপনি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নটির সঙ্গে আপনি জুড়ে দিচ্ছেন। আপনি আপনার আওয়ামী লীগকে দমন করার জন্য আপনি মৌলবাদী রাজনৈতিক দলগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, যেটি বাংলাদেশের যে সোশ্যাল ফ্যাব্রিক সেটিকে আসলে নষ্ট করে দিচ্ছে। আমাদের এই দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা সেটিকে কোনোভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে। তো যে কারণে এই সরকার কিন্তু জুয়া খেলছে বাংলাদেশের জনগণের জীবন নিয়ে, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে, আমাদের প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে। তো সে কারণে আমি মনে করি যে লড়াই অনিবার্য, প্রতিরোধ অনিবার্য এবং বিজয়ও অনিবার্য হবে বলেই
এটি আমার সেপ্টেম্বরে নাকি ঢাকা দখল করতে চেয়েছিলেন, গোয়েন্দা তথ্য ছিল, তো সেপ্টেম্বরে ঢাকা দখল করতে পারবেন? দেখুন, আমি মনে করি যে এই লড়াইয়ের টাইমলাইন জনগণই নির্ধারণ করবে এবং এই লড়াইয়ের নির্ধারকও বাংলাদেশের জনগণই থাকবে এবং আন্দোলনের স্বাভাবিক প্রক্রিয়া, কৌশলগত স্বাভাবিক প্রক্রিয়া, সকল বিষয়ের আলোকেই আমি মনে করি যে এই একটি পরিণতির দিকে যাবে এবং বাংলাদেশে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবেই এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এই সমস্যাটির একটি সমাধান হবে। যতদিন না আপনি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ একটি নির্বাচন আপনি করতে পারছেন, ততদিন পর্যন্ত আপনি দেখবেন, আপনি এটি নিশ্চিতভাবে মনে করবেন যে বাংলাদেশের গণতন্ত্রের সংকটটি, স্থিতিশীলতার সংকটটি থেকেই যাচ্ছে। তো আমি মনে করি যে এই টাইমলাইনটি বড় এগিয়ে আসবে, কারণ মানুষের ক্ষোভ, মানুষের অসন্তোষ, মানুষের উপর যে ধরনের নির্যাতন নিষ্পেষণ হয়েছে, সে কারণে কিন্তু মানুষের ক্ষোভ এবং প্রতিরোধের স্পৃহাটি ক্রমান্বয়ে আরো বাড়ছে এবং আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের যে সাংগঠনিক শক্তি রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের যে সাংগঠনিক শক্তি রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি প্রমাণ করেছে। সাহসের সমুদ্রের মতো বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরাই তো একটা গণতান্ত্রিক স্রোত গোটা বাংলাদেশে তারা তৈরি করার চেষ্টা করছে এবং ছাত্রলীগই সেটি করবে এবং আমি বিশ্বাস করি যে, কারণ এটা শুধুমাত্র দলীয় শক্তির বহিঃপ্রকাশ হিসেবে এটি আমি মনে করি না, বরং সময়ের প্রয়োজনেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এটি বাস্তবায়ন করবে। তরুণ প্রজন্মের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বাংলাদেশে ছাত্রলীগের ছেলেমেয়েরা সেটি করবে, কারণ আমাদের ব্যক্তিগত স্বার্থ, নিজেদের দলীয় স্বার্থ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, অর্থবিত্ত সেটি নয়। আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ একটি মানবাধিকার ভিত্তিক দেশ হবে, বাংলাদেশ একটি ন্যায় বিচার ভিত্তিক দেশ হবে, বাংলাদেশ সকল মানুষের অধিকার থাকবে এবং আমাদের সমৃদ্ধ রাজনীতির পথপানে বাংলাদেশ এগিয়ে যাবে, সেটি নিশ্চিত করার জন্য আমাদের সংগ্রাম। যে কারণে সংগ্রামটি যেহেতু ন্যায়সঙ্গত, সংগ্রামটি যেহেতু জনগণের সমর্থন আছে, তো জনগণই চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে, এটির টাইম লাইনও জনগণ নির্ধারণ করবে। এই আন্দোলনের পরিণতি, আন্দোলনের সফলতার বল জনগণই লিখবে বলে মনে করি। ইনান, এই যে আপনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন যে মিছিল ক্রমাগত বড় হবে, এবং আমি বলছিলাম যে সাদ্দাম কয়েক মাস আগেও বলছিলেন যে মিছিল ক্রমাগত বড় হবে। আপনারা নেতৃবৃন্দ, ছাত্রলীগের কথাই যদি বলি, আপনারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক দুজনই মানে আত্মগোপনে আছেন, বা আত্মগোপন বলা ঠিক হবে না, কারণ আপনারা কথা বলছেন, যোগাযোগ রাখছেন, সবই করছেন, মানে আপনারা দেশে থাকতে পারেন নাই। আপনারা সংগঠনটাকে এত দ্রুত সংগঠিত করলেন কি করে? মানে আওয়ামী লীগের তো কোথাও কোনো সংগঠন নাই, আমরা অনেক বছর শুনলাম, ক্ষমতায় থেকে থেকে সংগঠন নাই, মানে এই সময়ে এত মামলা, গ্রেফতার, আপনারা যে নির্যাতনের কথা বলেন, এসবের পরেও সংগঠনগুলো সংগঠিত হলো কি করে? এই যে ঢাকার বাইরে এই এত রকম মিছিল, কখনো মশাল মিছিল, কখনো ঝটিকা মিছিল, ব্যানার চলে এসেছে এখন, ফেস্টুন চলে এসেছে এখন, মানে সংগঠিত করছেন কি করে আপনারা এই দলগুলোকে? জি, ধন্যবাদ। সংগঠন আসলে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, যেই সংগঠনই বলে না কেন, আমাদের সবারই অভিভাবক একজন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এবং শুধু বাংলাদেশ নয়, আমার মনে হয় বিশ্বের ইতিহাসে এইরকম কোন সংগঠক আর কখনো এসেছেন কিনা, এটি আসলে একটি গবেষণার বিষয়। সংগঠক শেখ হাসিনা, এটি নিয়ে একটি কারণ শেখ হাসিনার সাংগঠনিক যে ক্যাপাসিটি এবং সাংগঠনিক যে ক্যাপাবিলিটি, এটি আসলে আমাদের বয়সে আমরা এই 5 আগস্টের পরে যেভাবে দেখলাম, এভাবে তো আর দেখার সুযোগ হয়নি। এর আগে গল্প শুনেছি 81-তে দেশে ফেরার পর একটি ভঙ্গুর রাজনৈতিক অবস্থা থেকে কিভাবে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করে এই আওয়ামী লীগ অমুক গ্রুপ, আওয়ামী লীগ তমুক গ্রুপ সব বাদ দিয়ে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের গ্রুপ, এই জায়গাটিতে নিয়ে আসার গল্পগুলো শুনেছিলাম। কিন্তু 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা যে রাজনৈতিক ক্যালিবার দেখিয়েছে, এটি আসলে হ্যাটস অফ টু হার না বললে কৃপণতা হবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা একজন সংগঠক হিসাবে ওনার যে ক্যাপাবিলিটি, ওনার যে অসাধারণ নৈপুণ্য, এরই ফলাফল হচ্ছে আজকে এই সংগঠনের ঘুরে দাঁড়ানো। এবং নেত্রী অর্থাৎ তৃণমূলের কর্মীরা, এই ক্ষেত্রে আমাদের কারো কোনো ক্রেডিট নেওয়ার সুযোগ নেই, ভাওতাবাজি করার সুযোগ নেই, চাপাবাজি করার সুযোগ নেই যে আমি হাং করেছি, আমি তাং করেছি। সকল ক্রেডিট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং তার তৃণমূলের কর্মীদের। তার অসহায় খেটে খাওয়া কৃষক, শ্রমিক লেভেলের যে কর্মীরা রয়েছে, একেবারে কোথায় থাকবে, কিভাবে তার ভাতের আহার জুটবে, এটিরও নিশ্চয়তা নেই। সেই কর্মীটি এই ক্রেডিটের আসল হকদার বা দাবিদার। এবং তার অনুপ্রেরণা কোথায়, তার অনুপ্রেরণার উৎসটি কোথায়, তার যে মোরাল যে বুস্ট আপ, এটি কিভাবে হলো,
এটি হয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমে। আপনারা জানেন কিনা আমি জানি না, বঙ্গবন্ধু কন্যা কিন্তু 5 আগস্টের পর থেকে আমার মনে হয় উনি সরাসরি ওভারফোন কথা বলেছেন কয়েক লক্ষ নেতাকর্মীর সাথে, সরাসরি বিভিন্ন গ্রুপে এখানে সেখানে এভাবে ওভাবে, মানে কোটির উপরে নেতাকর্মীর উনি ভয়েস সরাসরি নিজে শুনেছেন, এবং কোটির উপরে নেতাকর্মী সরাসরি, এটা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও বার্তায় নয়, সরাসরি ওনার ভয়েসটি শুনতে পেরেছে। এবং শেখ হাসিনার যে ওই কণ্ঠ, শেখ হাসিনার যে আওয়াজ, শেখ হাসিনার কণ্ঠে যে মায়া, শেখ হাসিনার কণ্ঠে যে প্রগাঢ়তা, শেখ হাসিনার কণ্ঠে যে ভালোবাসা, শেখ হাসিনার কণ্ঠে দেশের প্রতি যে মমত্ববোধ, শেখ হাসিনার কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে কমিটমেন্ট, এই সবকিছুই আমাদের তৃণমূলের কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে। শেখ হাসিনা একজনই, শেখ হাসিনা আওয়ামী লীগের ক্ষেত্রে একটি অপরিহার্য নাম, ছাত্রলীগের কর্মীদের বেঁচে থাকার ক্ষেত্রে শেখ হাসিনা একটি অপরিহার্য নাম, বাংলাদেশের রক্ষার ক্ষেত্রে শেখ হাসিনা একটি অপরিহার্য নাম, শান্তির ক্ষেত্রে, সমৃদ্ধির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, নির্বিঘ্নতার ক্ষেত্রে, দেশের সকল সূচকের ক্ষেত্রে শেখ হাসিনা একটি অপরিহার্যতার নাম। এবং শেখ হাসিনার এই অপরিহার্যতাই সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীদেরকে সংগঠিত হতে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। আমরা যারা নেতা গোছের রয়েছি, বরং আমরা শেখ হাসিনার বার্তাগুলোই এই তৃণমূলের নেতাকর্মীদের কাছে আমাদের যে চেইনগুলো রয়েছে, চ্যানেলগুলো রয়েছে, সেগুলোতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং সেই বার্তা নিয়ে তৃণমূলের কর্মীরা আজকে শেখ হাসিনার প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, আজকে বাংলাদেশের প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, লাল সবুজের পতাকার প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতের প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, নারী স্বাধীনতা, নারীর অধিকারের প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে, এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে আপোষহীনতার লড়াইয়ে সামিল হয়েছে। এবং এই লড়াই ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই যে ন্যায়ের সাথে অন্যায়ের ফুটবল ম্যাচ, এখন এই ফুটবল ম্যাচটি 90 মিনিটে শেষ হবে, এক্সট্রা টাইমে শেষ হবে, টাই ব্রেকারে শেষ হবে, না পেনাল্টি শুট আউটে শেষ হবে, এটির সিদ্ধান্ত বা এটির জাজমেন্ট বা এটির প্রেডিকশন আমরা এখনই করতে পারছি না। তবে হ্যাঁ, এটুকু নিশ্চিত করেই বলতে পারি, 90 মিনিটে হোক, এক্সট্রা টাইমে হোক, টাই ব্রেকারে হোক, আর পেনাল্টি শুট আউটে হোক, বিজয় কিন্তু এই ন্যায়ের পক্ষের শক্তির হবে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির হবে, সত্যের পক্ষের শক্তির হবে, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে যে শক্তি রয়েছে তাদেরই হবে। সাদ্দাম, শেষ প্রশ্ন করে শেষ করি। এক, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই বয়ান আর কাজ করবে না। ডাকসু জাকসু নির্বাচনের পর কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকই খুব আস্থার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে এই কথা বলছেন। কাজে এই যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিজয়ী হবে বলে তো ইনান শেষ করলেন, সেই বিষয়টাই জানতে চাই। আর আমি জানতে চাই, আপনারা কোনো রাগঢাক রাখছেন না যে ইউনূস সরকারের পতন ঘটানো এখন আপনাদের রাজনৈতিক লক্ষ্য, তো কিন্তু ডক্টর ইউনূসের পতন ঘটলে, ইউনূস সরকারের পতন ঘটলেই কি আপনারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন? বিএনপি, জামায়াতে ইসলামী এখন যদি আপনাদের মিছিলগুলোকে রাজপথে প্রতিরোধ করতে চায়, আপনাদের কি কৌশল হবে? কেন তারা প্রতিরোধ করছে না সে প্রশ্ন আমি বলছিলাম, যে এমনকি সাংবাদিক ইলিয়াস হোসেনও তুলছিলেন। তো সে এক প্রশ্ন, তারা প্রতিরোধে নামলে আপনারা কি করবেন? আর মানে ইউনূস সরকারের পতন হলেই আপনারা রাজনীতিতে ফিরতে পারবেন বলে মনে করছেন কেন? শেষ প্রশ্ন। এক হচ্ছে যে মুক্তিযুদ্ধ বরং দিন দিন আরো শক্তিশালী হবে, এবং সেটি আজকে দেখুন ধানমন্ডি 32 নম্বর ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে, কিন্তু গোটা বাংলাদেশটাই আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের অনুভূতিতে প্রত্যেকটা ঘরই ধানমন্ডি 32 নম্বরে পরিণত হয়েছে।